লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি। ভারতের হাতে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গাজার ধ্বংসস্তূপেও চলছে ম্যারাথন। ইন্দোনেশিয়ায় ডিজেলের দাম ছাড়ালো 200 টাকা। এলিয়েন সংক্রান্ত নথি প্রকাশ করল আমেরিকা। বিশ্ববাজারে বাড়ছে খাদ্যের দাম। রাশিয়া ইউক্রেন 3 দিনের যুদ্ধবিরতি। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, গত বুধবার বৈরুতে হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা আঘাত। শুক্রবার উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের দক্ষিণের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং পরে ড্রোন হামলা চালানো হয়। এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ অন্তত 11 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের এই পাল্টাপাল্টি অভিযোগে পুরো অঞ্চলে নতুন করে চরম অস্থিরতা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। বৈরুত ও দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হামলার পর উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়। একই সময়ে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হওয়ার আশা থাকলেও নতুন এই হামলায় আবারও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। এর জবাবে তারা নাহারিয়ার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। কয়েক ঘন্টা পর আরও একটি ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করা হয়। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারী এবং একজন উদ্ধারকর্মী রয়েছেন। চলমান পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতিকে দুর্বল করে দিতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন। দেশটির পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামানি। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী 30 মে শেষ হওয়ার পর তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। প্রায় 41 বছরের বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি উপসেনাপ্রধান এবং সেন্ট্রাল কমান্ডের GOC ইন সি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। সেনাবাহিনীতে ধারাবাহিকতা বজায় রাখা এবং 3 বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করতেই অভিজ্ঞ এই জেনারেলের ওপরে আস্থা রেখেছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। ভারতে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামানিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজা সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ 41 বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীতে কাজ করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়েছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব সেনাবাহিনীর ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তিনি এর আগে উপসেনা প্রধান এবং GOC ইন সি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 6 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। 10,000 কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন প্রযুক্তিতে সজ্জিত। DRDO প্রধান সমীর ভি কামাত জানিয়েছেন, প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন সরকারের সবুজ সংকেত পেলেই এই কর্মসূচি পুরোদমে এগিয়ে নেওয়া সম্ভব। এই পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর সমপর্যায়ের দূরপাল্লা সমরাস্ত্র সক্ষমতা অর্জন করল ভারত। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত।
বঙ্গোপসাগর এলাকায় শুক্রবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ও বিমান বাহিনী। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আরও উন্নত করা, যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন প্রযুক্তির প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর চেয়ারম্যান সামার বি কামাত বলেছেন, সরকার অনুমতি দিলেই অগ্নি-6 কর্মসূচি এগিয়ে নেওয়া সম্ভব, কারণ প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিলোমিটার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরীক্ষা ভারতের দূরপাল্লার অস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো দেশের সমমানের প্রযুক্তির দিকে ভারত এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এর ফলে আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্যে নতুন চাপ তৈরি হতে পারে। প্রতিরক্ষা শক্তি বাড়লেও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও উপেক্ষা করা যায় না। যুদ্ধের ক্ষত আর ধ্বংসস্তূপের মাঝেই যেন প্রাণের স্পন্দন ফিরে পেল গাজা। দীর্ঘ 5 বছরের বিরতি কাটিয়ে গাজা উপত্যকায় আবারও শুরু হয়েছে ঐতিহাসিক ফিলিস্তিন ম্যারাথন। শুক্রবার সকাল থেকে গাজার রাস্তাগুলো পরিণত হয় এক অনন্য জনসমুদ্রে। এই আয়োজনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ইসরায়েলি হামলায় পা হারানো সেসব মানুষ, যারা পঙ্গুত্বকে জয় করে হুইল চেয়ার কিংবা ক্রাচে ভর করেই সামিল হয়েছেন এই দৌড়ে। ওয়াদি গাজা ব্রিজ থেকে শুরু হওয়া এই ম্যারাথন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ঐক্য, সাহস আর স্বাধীনতার এক দৃপ্ত পদযাত্রা। গাজা পশ্চিম তীরের বেথেলহেম ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও ম্যারাথনের এই ছন্দ যেন প্রমাণ করে দিল ফিলিস্তিনিরা হৃদয়ে আজও অবিচ্ছেদ্য। বিস্তারিত রিপোর্টে। এদের মাঝে অনেকেই ইসরায়েলের হামলায় পা হারিয়েছেন, কেউ বা জন্ম থেকেই পঙ্গু, তবে মনের জোর আর প্রবল উদ্যমে দৌড়ে চলেছেন জেতার জন্য। দীর্ঘ 5 বছরের বিরতি ও যুদ্ধের বিভীষিকা কাটিয়ে গাজা উপত্যকায় আবারও ফিরেছে প্রাণের স্পন্দন। শুরু হয়েছে ঐতিহাসিক 10ম ফিলিস্তিনি ম্যারাথন। শুক্রবার সকাল থেকেই গাজার রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক সংগঠন অংশ নেয়। এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ক্যাটাগরিতে দৌড় শুরু করা, যা সবার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে। উৎসবমুখর এই পরিবেশে দৌড়ের পাশাপাশি শিশুদের নানা সৃজনশীল কার্যক্রম এবং সাংস্কৃতিক পারফরমেন্সের আয়োজন করা হয়েছিল। এই ম্যারাথন কেবল একটি খেলার প্রতিযোগিতা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ঐক্য ও সাহসের প্রতীক। গাজা এবং পশ্চিম তীরের বেথলেহেম শহরে একই সঙ্গে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল এটি প্রমাণ করা যে ফিলিস্তিনিরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও হৃদয়ে অবিচ্ছেদ্য। গাজার এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় ওয়াদি গাজা ব্রিজ থেকে এবং 5 কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরের দিকে এগিয়ে যায়। মিশরীয় কমিটির মুখপাত্র মোহাম্মদ মনসুর এই ইভেন্টকে স্বাধীনতা ও আশার পদযাত্রা হিসেবে বর্ণনা করেছেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জায়েদ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল, যা যুদ্ধের পর খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখে। আকাশছোঁয়া জ্বালানির দাম আর তীব্র সংকটে থেমে গেছে ইন্দোনেশিয়ার মৎস্যজীবীদের জীবন। দক্ষিণ পূর্ব এশিয়ায় তেলের অভাব দেখা দেওয়ায় দেশটিতে ডিজেলের দাম লিটার প্রতি 212 টাকা ছাড়িয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার পাতি এলাকায় শত শত মাছ ধরার নৌকা এখন সাগরে যেতে না পেরে ঘাটে অলস পড়ে আছে। একদিকে তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে আয় বন্ধ হয়ে যাওয়ায় চরম অভাব আর অনাহারে দিন কাটছে হাজার হাজার জেলে পরিবারের। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে জ্বালানি রেশনিং ব্যবস্থা। তেলের এই সংকট এখন কেবল অর্থনীতির বিষয় নয়, বরং কয়েক হাজার মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই পরিণত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইন্দোনেশিয়াতে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 30,000 রুপিয়া বা 212 টাকারও বেশি হয়ে গেছে, যা সাধারণ মৎস্যজীবীদের নাগালের বাইরে। আর এই আকাশছোঁয়া দামের কারণেই ইন্দোনেশিয়ার পাতি এলাকায় চলছে হাহাকার। হরমুজ প্রণালীতে সমস্যার কারণে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় তেলের অভাব দেখা দিয়েছে, আর তার প্রভাব পড়ছে এই গরিব জেলেদের ওপর। সাগরের নীল জল এখন নৌকায় ঠাসা, কিন্তু কোনো নৌকাই চলছে না। শত শত নৌকা ঘাটে অলস পড়ে আছে, কারণ জেলেরা তেলের খরচ জোগাতে পারছেন না। জানুরি নামের এক জেলে আক্ষেপ করে বলেন, আমরা এখন বেকার হয়ে পড়েছি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, তেলের দাম অর্ধেক কমানো হোক, নয়তো আমাদেরকে না খেয়ে মরতে হবে। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে
ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে জরুরি জ্বালানি অবস্থা বা রেশনিং ব্যবস্থা চালু হয়েছে। এডডি ওয়ালুও নামের আরেকজন জেলে জানান, তাদের দৈনিক আয় এখন শূন্যের কোঠায়। যেখানে আগে ভোরবেলা সামুদ্রিক মাছে ঘাট ভরে থাকত, এখন সেখানে কেবল নিস্তব্ধতা আর দুশ্চিন্তার ছায়া। তেলের দাম না কমলে এই হাজার হাজার জেলে পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই সংকট কেবল তেলের নয়, এটি এখন হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। মহাকাশে ভিন গ্রহের প্রাণ বা এলিয়েন কি সত্যি আছে? যুগ যুগ ধরে চলা এই রহস্যের জট খুলতে এবারে বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ৮ মে পেন্টাগন তাদের এক বিশেষ ঘোষণায় ইউএফও বা বর্তমানের ভাষায় ইউএপি সংক্রান্ত দীর্ঘদিনের গোপন রাখা বেশ কিছু নথি জনসম্মুখে প্রকাশ করেছে। হোয়াইট হাউস, নাসা, এফবিআই এবং পেন্টাগনের সমন্বিত এই উদ্যোগ একটি বিশেষ সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ১৬০টিরও বেশি ফাইল উন্মুক্ত করা হয়েছে। এসব নথিতে কয়েক দশক ধরে আকাশে দেখা যাওয়া রহস্যময় বস্তু, সেগুলোর ছবি এবং ভিডিওর বিস্তারিত বিবরণ রয়েছে। যদিও পেন্টাগন বলছে এসব বস্তুর প্রকৃতি সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবে সরকারের এই স্বচ্ছতা নীতি মহাকাশ গবেষণা ও এলিয়েন নিয়ে মানুষের কৌতূহলকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। এলিয়েন সংক্রান্ত কিছু গোপন নথি প্রকাশ করছে আমেরিকা। ৮ মে পেন্টাগন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, বহু বছর ধরে গোপন রাখা ইউএফও বা ইউএপি সংক্রান্ত কিছু তথ্য এখন সামনে আনা হয়েছে। এটি সরকারের স্বচ্ছতা নীতির অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, যাতে মানুষ আকাশে দেখা ব্যাখ্যার অতীত কিছু ঘটনার বিষয়ে জানতে পারে। এই কাজে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা, যেমন হোয়াইট হাউস, নাসা, এফবিআই সহ আরও কয়েকটি গোয়েন্দা ও সামরিক বিভাগ। তারা একসাথে কাজ করে এসব তথ্য সংগ্রহ এবং প্রকাশ করেছে। পেন্টাগন জানিয়েছে এই নথিগুলো ইউএপি বা অজানা আকাশে দেখা বস্তুর সঙ্গে সম্পর্কিত। সব তথ্য একটি সরকারি ওয়েবসাইটে রাখা হয়েছে এবং ধীরে ধীরে আরও নথি প্রকাশ করা হবে। অনেক সময় উন্নত সামরিক প্রযুক্তি বা প্রাকৃতিক ঘটনা ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, তাই এসব তথ্য বিশ্লেষণে সতর্ক থাকা জরুরি। বিশ্লেষকদের মতে এখনও ভিন গ্রহের প্রাণ বা মহাকাশযানের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা মনে করেন এই নথি প্রকাশের কারণে ইউএফও নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে সরকারি স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার শুরু হতে পারে। তবে একই সঙ্গে ভুল তথ্য ছড়ানোর ঝুঁকিও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনে আরও নথি প্রকাশ হলে বিষয়টি বৈজ্ঞানিক গবেষণার নতুন দিক খুলে দিতে পারে। তবে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, প্রয়োজন সতর্কতা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানিয়েছে, এপ্রিল মাস থেকে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে এই অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে সয়াবিন, পাম ও সূর্যমুখী তেলের দাম এক মাসেই প্রায় ৬% বেড়েছে। অনেক দেশ জ্বালানি সংকটের কারণে এখন ভোজ্য তেল দিয়ে বায়োফুয়েল তৈরির দিকে ঝুঁকছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে। পরিবহন ও সারের খরচ বেড়ে যাওয়ায় মাংসের দামও ঊর্ধ্বমুখী। তবে আসার কথা হলো, চাল ও গমের ফলন ভালো হওয়ায় এগুলোর বাজার এখনও কিছুটা স্থিতিশীল রয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলেও নিম্ন আয়ের দেশগুলোতে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে এপ্রিল মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে এই সংকট তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম, ফলে বিশ্বের অনেক দেশে নতুন করে খাদ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। FAOর তথ্য অনুযায়ী সয়াবিন, পাম ও সূর্যমুখী তেলের দাম এক মাসেই প্রায় ৬% বেড়েছে। কারণ জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক দেশে এখন ভোজ্য তেল দিয়ে বায়োফুয়েল তৈরি করে গাড়ি চালানোর দিকে ঝুঁকছে। এতে সাধারণ মানুষের রান্নার তেলের বাজারেও চাপ বাড়ছে। একই সঙ্গে সার ও পরিবহন খরচ বাড়ায় মাংসের দামও বেড়েছে। তবে চাল, গম, ভুট্টার বাজার এখনও কিছুটা স্থিতিশীল রয়েছে। ভালো ফলনের কারণে এসব শস্যের মজুদ পর্যাপ্ত আছে। যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বজুড়ে খাদ্যের দাম আরও বাড়তে পারে এবং নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। দীর্ঘ 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর এক বড় কূটনৈতিক সাফল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত 3 দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেওয়ার পর ক্রেমলিন এবং কিয়েভ উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। এই বিরতির পাশাপাশি দুই দেশের মধ্যে প্রায় 2000 যুদ্ধবন্দী বিনিময়ের এক বিশাল প্রক্রিয়াও শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, বিশ্ব এখন স্থায়ী সমাধানের খুব কাছাকাছি পৌঁছাচ্ছে। যদিও ডনেক্স অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে, তবে এই 3 দিনের মানবিক বিরতি সাধারণ মানুষের মনে শান্তির নতুন আশা জুগিয়েছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে 9 মে থেকে 11 মে পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার ক্রেমলিনও নিশ্চিত করে। 4 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধ সাময়িকভাবে থামানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে মোট 2000 যুদ্ধবন্দী বিনিময়ের কথাও জানানো হয়েছে। ট্রাম্প সেই পোস্টে আরো বলেন, আমরা প্রতিদিন সমাধানের কাছাকাছি পৌঁছাচ্ছি। এর আগে রাশিয়া বিজয় দিবস উপলক্ষে আলাদা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, তবে ইউক্রেন দাবি করেছিল তাদের আগের প্রস্তাব মস্কো গ্রহণ করেনি। যুদ্ধ থামলেও বড় বাধা এখনো দনেতস্ক অঞ্চল। রাশিয়া চায় ইউক্রেনীয় সেনারা সরে যাক, কিন্তু কিয়েভ বলছে তারা নিজেদের ভূখণ্ড ছাড়বে না। এই 3 দিনের বিরতি মানবিক স্বস্তি আনতে পারে, তবে স্থায়ী শান্তির জন্য এখনো অনেক আলোচনা বাকি। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।